সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা আমার এই বক্তব্য শুনছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন। আজকের বিষয় মানব সম্পদ উন্নয়নে সরকার ও আমাদের করণীয় কী। আমি আমার বক্তব্যের শুরুতে আমি স্মরণ করছি আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, যার শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। আমি শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আমি আরও স্মরণ করছি 1952 সালে আমাদের বাংলাদেশের এই ভাষার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন এবং এই শহীদদের রক্তের অবদানে আমরা আজ বাংলা ভাষায় কথা বলছি। এবং আমাদের এই বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন এই শহীদদের প্রতি রয়েছে আমার অত্যন্ত আন্তরিকভাবে আমার শুভেচ্ছা এবং আন্তরিকতার সাথে আমি এই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং বর্তমানে সুদীর্ঘদিন এই পথ চলায় আমাদের বাংলাদেশে বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত যে পূর্বের আমাদের সরকার ছিল, এই সরকারের বিভিন্ন সেক্টরের দুর্নীতির কারণে জুলাই 24 এবং আগস্টে যে জনতা ছাত্র শ্রমিক যে বিপ্লব হয়েছে, এই ছাত্র জনতা শ্রমিকের বিপ্লবে যারা শহীদ হয়েছেন এই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং এই জুলাই আগস্টে যারা 2024 জুলাই আগস্ট, যেটাকে আমরা 36 জুলাই 2024 নামে অভিহিত করেছি, এই শহীদদের পাশাপাশি যারা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে অসুস্থতার সাথে দিন যাপন করছেন, এদের সুস্থতার জন্য আমি সুস্থতা কামনা করছি। এবং পাশাপাশি আমাদের দেশে যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে ইন্টারিম গভর্নমেন্টের এই উপদেষ্টা মণ্ডলী সহ সকল হাসপাতালের কর্মচারী কর্মকর্তাবৃন্দ সহ যারা সহায়তা করতেছেন আরও সহায়ক হওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। এখন আমি আমার বক্তব্য আপনাদের সকলের কাছে তুলে ধরব মানব সম্পদ উন্নয়নে সরকার ও আমাদের করণীয়। আমরা অনেকেই এবং সকলেই অবগত আছি মানব উন্নয়নের উৎপত্তি অষ্টাদশ শতাব্দী শেষে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথমে মানব সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনার গোড়াপত্তন ঘটে। মানুষের সৃষ্টিলগ্ন থেকে ক্রমশ এর বিকাশ ঘটতে থাকে। মানুষে যে সম্পর্ক পরবর্তীতে জটিল সাংগঠনিক কাঠামো ও নানাবিধ কারণে মানুষকে পণ্য দাসের মতো বিবেচনা করা হতো। দাস সমাজে মানবিক মূল্যবোধ ক্ষমতাসীনদের পদতলে দলিত মথিত হতো। কিন্তু শিল্প বিপ্লব, ব্যবস্থাপনার চিন্তাধারা, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ধারণা জনপ্রিয় হতে থাকলে মানুষের প্রতি সমাজের চিন্তা চেতনা পরিবর্তিত হতে থাকে। সামাজিক সংগঠন মানব সম্পদকে মানব পুঁজি হিউম্যান ক্যাপিটাল হিসাবে আখ্যায়িত করা হয়, যাতে তারা সমাজের জন্য সম্পদ হিসাবে নিজেদের গড়ে তুলতে পারে। মানব সম্পদ উন্নয়ন একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য উপাদান। মানব সম্পদ ছাড়া উন্নয়নের অন্যান্য উপাদান অর্থহীন হয়ে পড়ে। শিক্ষা, প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি, স্বাস্থ্যসেবা দিয়ে মানব সম্পদকে অধিকতর দক্ষ ও উৎপাদনশীল করা যায়। কাজেই কর্মক্ষম জনশক্তিকে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সমৃদ্ধ করার প্রক্রিয়াকে মানব সম্পদ উন্নয়ন বলা যায়। অর্থাৎ একটি নতুন নতুন সামর্থ্য ও সৃষ্টি বোঝায়। সুতরাং উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে মানুষের কর্মদক্ষতা সুষ্ঠুভাবে ব্যবহারের উদ্দেশ্যে মানুষের অন্তর্নিহিত কর্মগুণ, সুপ্ত প্রতিভা উন্নত ও বিকশিত করে তোলাই হলো মানব সম্পদ উন্নয়ন। আমরা মানব সম্পদের যে ধারণাটা সেটা আমরা দেখতে পাই 90-এর দশকের শুরুতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP
মানব উন্নয়ন হিউম্যান ডেভেলপমেন্ট ধারণা প্রবর্তন করেন। অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে মানব উন্নয়ন সাধিত হয়। মানব সম্পদ উন্নয়নের আমরা কিছু কৌশল লক্ষ্য করি। মানব সম্পদ উন্নয়নের কৌশলের মধ্যে আমরা দেখি মানব সম্পদ হচ্ছে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ কৌশল। তাছাড়া প্রতিষ্ঠানে কর্মক্ষেত্রে নিয়োজিত কর্মীদের দক্ষতা, যোগ্যতা, সততা ও প্রেরণা এ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। কর্মীদের কার্য সম্পাদন পরিকল্পনা সমূহ বিভিন্ন কৌশলের মাধ্যমে ব্যবহার করে মানব সম্পদ উন্নয়ন সম্ভব। শিক্ষা, প্রযুক্তি ও মানব উন্নয়ন। শিক্ষা, প্রযুক্তি ও দারিদ্র্য হ্রাসকরণ মানব সম্পদ উন্নয়নের অন্যতম হাতিয়ার। শিক্ষাদান পদ্ধতি, সঠিক শিক্ষা কাঠামো জাতীয় উন্নয়নে কাঙ্ক্ষিত মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারিগরি শিক্ষা ও মানব উন্নয়ন। দেশে যুব শক্তিকে উৎপাদনশীল ও দক্ষ নাগরিকে পরিণত করার প্রধান উপায় হচ্ছে কারিগরি শিক্ষার প্রসার। এ লক্ষ্যে নানান বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা প্রসারের জন্য মাধ্যমিক পর্যায়ে মাদ্রাসা সহ ভোকেশনাল কোর্স চালুকরণের ব্যবস্থা করা হয়েছে, যেটা সরকার বিভিন্নভাবে এই পদ্ধতিকে আরও দিনের পর দিন উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর রয়েছে। এটা আমাদের সরকারের অনেক করণীয়। ভাষা শিক্ষার উন্নয়ন কল্পে দেশের 8টি বিভাগে বিভিন্ন ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালু করা আছে। দেশের বিভিন্ন জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করার লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়নশীল নীতিমালা রয়েছে এবং সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যয়নরত শিক্ষার্থীকে প্রতি মাসে শিক্ষার্থীদের উপবৃত্তিও সরকার ব্যবস্থাপনা রেখেছেন। শিক্ষায় আইসিটি কার্যক্রম ও মানব সম্পদ উন্নয়ন। যুগোপযোগী আইসিটি ব্যবহারের লক্ষ্যে শিক্ষাক্ষেত্রে আইসিটি ইন এডুকেশন মাস্টার প্ল্যান ইতিমধ্যে উন্নয়ন করা হয়েছে। আমাদের দেশে আমরা ডিজিটাল বাংলাদেশ হিসাবে আমরা ডিজিটাল বাংলাদেশের বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে উন্নয়ন, এটাই হলো ডিজিটাল বাংলাদেশের একটা রূপরেখা। এটা আমাদের স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজির উপরে আমাদের অধিক গুরুত্ব দিতে হবে এবং আমাদের একটা জনবহুল দেশ বিশ্বে আমাদের জনবল যদি আইসিটিতে দক্ষ হয় তাহলে বিশ্বের বিভিন্ন দেশেই হবে আমাদের জনবলের কর্মক্ষেত্র। স্বাস্থ্যসেবা কার্যক্রম ও মানব সম্পদ উন্নয়ন। বর্তমান সরকারের উন্নয়নের প্রধান অঙ্গীকার হচ্ছে মানব কল্যাণ ও মানব সম্পদ উন্নয়ন। বর্তমান আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আমাদের এই দেশটা পরিচালিত করার জন্য উপদেষ্টা মণ্ডলী সহ জেলা পর্যায়ে আমাদের যে জেলা প্রশাসক সহ যে সিটিজেন চার্ট রয়েছে এবং বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম রয়েছে, উপজেলা পর্যায়ে বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম আছে, ইউনিয়ন পর্যায় থেকে গ্রাম পর্যায়ে পর্যন্ত বিভিন্ন কার্যক্রম রয়েছে এবং এখানে সচিবালয় থেকে বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং স্বাস্থ্য খাতেও আমাদের বিভিন্নভাবে সরকার পর্যবেক্ষণ করছে। স্বাস্থ্যসেবা কার্যক্রম ও মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশ সরকারের উন্নয়নের প্রধান অঙ্গীকার হচ্ছে মানব কল্যাণ ও মানব সম্পদ উন্নয়ন। সেই সূত্রে স্বাস্থ্য খাতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ এবং ধারাবাহিক অগ্রগতি অব্যাহত রয়েছে এবং ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য আমরা সরকারের প্রতি, ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আমরা সগুণে অনুরোধ করছি। শ্রম ও কর্মসংস্থান কার্যক্রম। মানব সম্পদ উন্নয়ন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একান্ত অপরিহার্য বিবেচ্য বিষয়। সুষ্ঠু শিল্প সম্পর্ক বজায় রেখে উৎপাদনমুখী উৎপাদন সংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন, অদক্ষ জনগোষ্ঠীকে স্বল্প ও মধ্যম ও দক্ষ মানব সম্পদে পরিণত করার জন্য সরকারি বেসরকারি পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জাতীয় উন্নয়ন পরিষদ এনএসডিসি গঠন করা আছে। এই পরিষদ বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের
গুণগত মান নিশ্চিতকরণ ও সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের মাধ্যমে মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কাজেই মানব উন্নয়ন পরিকল্পনা একটি চিরন্তন প্রক্রিয়া। পরিকল্পনা হবে বুদ্ধিভিত্তিক এবং মানসিক অনুশীলন, যা সিদ্ধান্ত গ্রহণের সুবিধাসমূহের জন্য প্রয়োজন। কৌশলসমূহ অনুসরণ করা যেতে পারে এমন কৌশল যেমন পরিবেশগত উন্নয়ন। আমাদের দেশে পরিবেশের যে উন্নয়নটা আছে, আমরা যদি বিভিন্ন পরিবেশের উন্নয়ন করি, আমরা শিক্ষাক্ষেত্রে যদি পরিবেশের উন্নয়ন করি, আমরা যদি স্বাস্থ্য খাতে পরিবেশের উন্নয়ন করি, আমাদের অফিস আদালত বিভিন্ন কর্মক্ষেত্রে যদি আমরা উন্নয়ন করি, আমাদের দেশে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাকে যদি আমরা উন্নয়ন করি, আমাদের দেশে রাস্তাঘাট পারিপার্শ্বিক সব কিছু পরিবেশ উন্নয়নের একটা অংশ। সর্বত্র ন্যায় বিচার প্রতিষ্ঠাকরণ, সর্বত্রই যদি আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, তাহলে আমরা মানব পরিকল্পনায় চিরন্তন প্রক্রিয়ায় আমরা উন্নততর জাতি গঠনে আমাদের ভূমিকা সফল হবে। সকলের অধিকার নিশ্চিতকরণ, আমাদের দেশে ধনী গরিব সাধারণ মানুষ সকলের অধিকার নিশ্চিত করতে হবে। সকলের যেমন অধিকার বলতে সকলের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, এবং এখানে ভোটাধিকার নিশ্চিতকরণের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করাটাও একটা পরিবেশ, এবং এই পরিবেশকে নিশ্চিত করার জন্য বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে অনেক কৌশল অবলম্বন করতে হবে। যে কৌশলে বাংলাদেশ 64 জেলার বিভিন্ন গুণীজনদের শরণাপন্ন হতে হলেও গুণীজনদের পরামর্শ গ্রহণের বিভিন্ন ধরনের সেক্টরের কার্যক্রম অব্যাহত রাখতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, আমাদের ইন্টারিম গভর্নমেন্টে সকল সেক্টরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ থাকতে হবে। আমাদের সচিবালয়ের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ থাকতে হবে। আমাদের জেলা প্রশাসনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকতে হবে। আমাদের পুলিশ প্রশাসন থেকে বিভিন্ন আমাদের যে বাহিনী রয়েছে, আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের পুলিশ বাহিনী, আনসার এবং আনসার সকলকেই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, এবং কোনো লোককেই দুর্নীতিগ্রস্ত হতে দেওয়া যাবে না, এবং দুর্নীতিকে না বলতে হবে। সুদ ঘুষ দুর্নীতি সর্বত্রই যেহেতু আমাদের দেশে একটা বিরাজমান ছিল, এই জন্য আমরা বলবো যে সরকারকে যেমন কিভাবে জনগোষ্ঠী সুদ ঘুষ প্রদান করে, এর জন্য বিভিন্ন সেক্টরে মনিটরিং সেল থাকতে হবে, যাতে মনিটরিং সেলের স্বচ্ছ ব্যক্তিরা বাইর করতে পারে কিভাবে সুদ ঘুষ এবং দুর্নীতি রোধ করা যায়। স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণ হলে আমাদের দেশ একটা পৃথিবীতে একটা রোল মডেল হবে। দেশ প্রেম জাগ্রতকরণ, প্রত্যেকটা মানুষকে দেশপ্রেমে জাগ্রত করতে হবে। আমাদের দেশের মধ্যে আমাদের জাতি যদি শিক্ষায় শিক্ষিত হয়, এবং শিক্ষা জাতির মেরুদণ্ড হিসাবে আমাদের এডুকেশনটাকে অনেক গুরুত্ব দিতে হবে। যে জাতি যত বড় সুশিক্ষায় উচ্চ শিক্ষিত, সে জাতি মানব সম্পদে তত বড় উন্নত। তাই মানব সম্পদ একটি দেশের শ্রেষ্ঠ সম্পদ। মানব সম্পদ উন্নয়নে আমরা কৌশলগতভাবে পরিকল্পনার কিছু ধাপ লক্ষ্য করি। আমি পরিকল্পনার কিছু ধাপ, এবং এটা আমাদের দেশবাসী তথা সরকারের দৃষ্টি আকর্ষণ করব। কৌশলগত পরিকল্পনার ধাপসমূহ আমরা বলতে পারি: সংগঠনের কাজ উদ্দেশ্য সংজ্ঞায়িত করা, ডিফাইন অর্গানাইজেশনাল ফিলোসফি, পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং বিবেচনা করা, এটাকে অ্যানালাইজ করতে হবে। পারিপার্শ্বিক অবস্থা কার্যকলাপ বিবেচনায় রাখতে হবে সব সময়। সাংগঠনিক শক্তি ও সীমাবদ্ধতা মূল্যায়ন করা, একটা সংগঠনের মধ্যে সাংগঠনিক শক্তি থাকবে এবং তার সীমাবদ্ধতাও থাকবে। সীমাবদ্ধতা মূল্যায়ন করতে হবে। প্রাতিষ্ঠানিক ভিশন মিশন নির্ধারণ করা,
কর্মের কৌশলসমূহ উন্নয়ন, ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস ফর অ্যাকশন। কর্মের কৌশলসমূহ উন্নয়নমূলক হতে হবে। মানব সম্পদ উন্নয়ন চক্রে আমরা লক্ষ্য করি মানব উন্নয়ন পরিকল্পনা, জাতীয় উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংগঠন, মানব সম্পদ ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন। আমরা সর্বশেষ বলতে পারি সমাজ, প্রতিষ্ঠান, জাতীয় দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিতকরণে মানব সম্পদ উন্নয়নে আমাদের সকলের সম্মিলিত অবদান অনস্বীকার্য এবং আবশ্যক। বিভিন্ন দিক এবং উপাদান রহিয়াছে। মানব সম্পদ হইতেছে বর্তমান মানুষ এবং ব্যক্তিকে জাতীয় সম্পদে প্রধানতম সম্পদ বা উপাদান হিসাবে গণ্য করা হয়। সর্বক্ষেত্রে বিশেষভাবে প্রচলিত হয়েছে সমাজে মানব সম্পদের উন্নয়ন ঘটাতে না পারলে সামাজিক অগ্রগতির ধারাকে বজায় রাখা সম্ভব হয় না। বিশিষ্ট অর্থনীতিবিদ পল জে মেয়ার বলেছেন, দি গ্রেটেস্ট ন্যাচারাল রিসোর্সেস অফ আওয়ার কান্ট্রি ইজ ইটস পিপল। তাই অন্যান্য সম্পদের মতো মানুষও জাতীয় সম্পদ। উন্নতির প্রত্যক্ষ ফলাফলের জন্য উপযুক্ত মানব সম্পদের প্রয়োজন। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মানব সম্পদ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাতিষ্ঠানিকভাবে জনসম্পদের সঠিক নির্বাচন, পদায়ন, প্রশিক্ষণ, উন্নয়ন, প্রেষণা, রক্ষণাবেক্ষণ কর্মকাণ্ড বাস্তবায়ন করার মাধ্যমে জনসম্পদ উৎপাদনের একটি সার্থক পদ্ধতি হিসাবে গড়ে তোলা যায়। মানব সম্পদ উন্নয়নের বিভিন্ন গুরুত্ব এবং বিবেচ্য দিক রহিয়াছে। মানব সম্পদ উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা এবং মানব সম্পদ উন্নয়নে যদি আমাদের পরিকল্পনা থাকে, সঠিক পরিকল্পনা থাকলে আমরা আমাদের 68,000 গ্রামের মধ্যে আমাদের যে উপজেলাগুলো রয়েছে, আমাদের যে জেলা রয়েছে, আমরা পরিকল্পিতভাবে সমগ্র বাংলাদেশকে আমরা উন্নয়ন ঘটাতে সম্ভব হব। সাংগঠনিক উন্নয়ন করা, প্রাতিষ্ঠানিক সমস্যা মুক্ত করা এবং কাজ করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা, পারিতোষিক সুবিধাদি প্রদান। মানুষ পরিশ্রম করে, অভাব পূরণের জন্য তার অর্থের প্রয়োজন, কাজের বিনিময়ে তারা অভাব পূরণের উপযোগী পারিতোষিক সুবিধা প্রত্যাশা করে। তাই তাদের যে সমস্ত প্রাপ্য সুবিধা রয়েছে তাদেরকে সুবিধা প্রদান করা। জীবনমাত্রার মান উন্নয়ন, জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধিকরণে মানব সম্পদের উপর বিনিয়োগ বৃদ্ধি প্রয়োজন। দক্ষ শ্রমিক ও কারিগরি তৈরি, উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একদল দক্ষ শ্রমিক ও কারিগরি গড়ে তোলা সম্ভব। এই দক্ষ কারিগর এবং শ্রমিক দেশ ও বিশ্বে তারা উন্নয়ন ঘটাবে এবং আমাদের আর্থিক উন্নয়ন সম্ভব হবে। অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ উন্নয়ন, সর্বস্তরে নিরক্ষরতা দূরীকরণ, প্রযুক্তির উন্নয়ন ও প্রয়োগ, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, আয় বৈষম্য দূরীকরণ, দুর্নীতিমুক্ত প্রশাসন, কারিগরি শিক্ষার ব্যবস্থা, মূল্যস্ফীতি রোধ, বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ। বাস্তবধর্মী পরিকল্পনা ও সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে দেশের সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত করে জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি করতে হবে। মানব সম্পদ উন্নয়নের উপাদান সমূহ লক্ষ্য করি আমরা যে কি মানব সম্পদ উন্নয়নের উপাদান সমূহ কি। মানব সম্পদ উন্নয়নের মধ্যে স্বাস্থ্য সুবিধা, শিক্ষা সুবিধা, খাদ্য ও পুষ্টি সুবিধা, দক্ষতা, জনসংযোগ মাধ্যম, কর্মসংস্থান, পরিবহন, শক্তি ভোগ, পাওয়ার রিসোর্সেস, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ইত্যাদি। স্বাস্থ্য সুবিধা, শিক্ষা, দক্ষতা আমাদের দেশের মানব সম্পদের গুরুত্বপূর্ণ দিক। বাহ্যিক উপাদানসমূহ মানব সম্পদ কার্যাবলী নির্ভর করে। বাহ্যিক উপাদানসমূহের মধ্যে অর্থনৈতিক উপাদান, শ্রমবাজার, আইন ও বিবিধ বিষয়, শ্রমিক সংঘ এবং মানব সম্পদের কার্যাবলীর মধ্যে আমরা লক্ষ্য করি
সহায়ক কার্যাবলী, কার্যভিত্তিক কার্যাবলী। কার্যভিত্তিক কার্যাবলীর মধ্যে কর্মী, কাজ ও ফলাফল সমূহ রহিয়াছে। সহায়ক কার্যাবলী মধ্যে আমরা দেখি মানব সম্পদ উন্নয়ন পরিকল্পনা, ব্যক্তির ক্ষমতা ও যোগ্যতা বিশ্লেষণ, কার্য বিশ্লেষণ, ভবিষ্যৎ ফলাফল অনুমান করাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের সহায়ক কার্যাবলী। কার্যভিত্তিক কার্যাবলী, ফাংশনস, আভ্যন্তরীণ বাহ্যিক উৎস থেকে কর্মী সংস্থান, কর্মীদের প্রশিক্ষণ, উন্নয়ন, মজুরি ও পারিশ্রমিক নির্ধারণ কার্যভিত্তিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। আমরা একটা জিনিস লক্ষ্য করব, কার্যভিত্তিক কার্যাবলীতে কেন্দ্রীয়ভাবে যার ভূমিকা অতি গুরুত্বপূর্ণ সে হচ্ছে কর্মী। কর্মী তার সামর্থ্য ও প্রেরণার উপর ভিত্তি করে কাজ করে। দ্বিতীয়ত, নির্দিষ্ট একটি কাজ সম্পাদনের জন্য নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন কর্মী প্রয়োজন। মানব সম্পদ উন্নয়ন কার্যাবলীতে বাহ্যিক উপাদানের প্রভাবের পাশাপাশি কর্মী ও সমাজের সমন্বয় সাধনের মাধ্যমে কতগুলো নিশ্চিত ফলাফল বের হয়ে আসে। এক্ষেত্রে বাহ্যিক প্রভাবের মাত্রা অভ্যন্তরীণ প্রভাবের চেয়ে তীব্রতর হলে উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে সম্পাদিত না হলে ফলাফল বিপরীত হতে পারে। কারণ অধিকাংশ ফলাফল নির্ভর করে মানব সম্পদ কার্যাবলীর বিচক্ষণতার উপর। মানব সম্পদ উন্নয়ন উপাদান, বাহ্যিক উপাদান, কার্যাবলী নির্ভর উপাদান, অর্থনৈতিক উপাদান, শ্রম বাজার, আইন ও বিধি সমূহ, শ্রমিক সংঘ, সহায়ক কার্যাবলী, কার্যভিত্তিক কার্যাবলী, কর্মী, কাজ এবং ফলাফল। কাজেই মানব সম্পদ উন্নয়নের সূচক হিসাবে এবং নির্ণায়ক হিসাবে আমরা মানব সম্পদ উন্নয়ন কর্মকাণ্ডকেই বুঝাব। স্বাস্থ্যসেবা সুবিধা, মানুষের জীবনের প্রত্যাশা এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরে শিক্ষা সম্পর্কিত কর্মসূচি, কৃষি সম্প্রসারণের শিক্ষাসমূহ, বয়স্কদের জন্য হাতে কলমে শিক্ষা, নিয়োগের সাথে সাথে সমন্বয়ের লক্ষ্যে স্থানান্তর, কাজে নিয়োজিত অবস্থায় শ্রমিকদের প্রশিক্ষণ প্রদান করা, মানব উন্নয়নের নির্ণায়ক সমূহ, মানব সম্পদের যথাযথ ব্যবহার, দক্ষ মানব সম্পদ গড়ে তোলা, দক্ষতা বৃদ্ধি করা, কার্য সন্তুষ্টি বিধান করা, উপযুক্ত কর্মী নির্বাচন, উচ্চ মনোবল সংরক্ষণ, আনুগত্য সৃষ্টি, শৃঙ্খলা বিধান, জ্ঞান, শিক্ষা, তথ্য ও যোগাযোগ পদ্ধতি, স্বাস্থ্য ও পুষ্টি, শ্রম বাজার, সক্ষমতা ও নৈতিকতা, জবাবদিহিতা, সমন্বয় বিধান, সাধারণ যোগ্যতা অর্জন, শিক্ষা জ্ঞানের বিস্তৃতি, ব্যক্তিত্ব গঠন, মানবীয় সম্পর্ক স্থাপন, যোগাযোগ দক্ষতা, বাস্তবধর্মী দক্ষতা, বাস্তবধর্মী মনোভাব, সমস্যা সমাধানের যোগ্যতা, সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা, ব্যবস্থাপকীয় পারদর্শিকতা, দক্ষতা, প্রভাবিত করার ক্ষমতা, নির্ণায়কের উপাদান ও উন্নয়নের পূর্ব শর্তসমূহ, অর্থনৈতিক পূর্ব শর্ত বা উপাদানসমূহ, অর্থনৈতিক পূর্ব শর্ত এবং উপাদানসমূহ। অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তসমূহ, আমাদের অর্থনৈতিক পূর্ব শর্তসমূহের মধ্যে রয়েছে প্রাকৃতিক সম্পদ, দক্ষ জনশক্তি, দক্ষ উদ্যোক্তা, বিনিয়োগ, অর্থনৈতিক কাঠামো, আর্থিক প্রতিষ্ঠান, উৎপাদন কৌশল ও প্রযুক্তি, বিস্তৃত বাজার। বিস্তৃত বাজারের মধ্যে আমরা দেখব উৎপাদিত পণ্যের ব্যাপক চাহিদা না থাকলে বিনিয়োগ উৎসাহিত হয় না, অর্থাৎ উন্নয়ন ব্যাহত হয়। দেশের ভিতরে ও বাইরে পণ্যের বাজার বিস্তৃত হলে তা অর্থনৈতিক উন্নয়ন সহায়ক হয়। বিশেষায়ন, শ্রম বাজারের বিশেষায়নের মাধ্যমে শ্রমের দক্ষতা বৃদ্ধি পায় এবং শ্রমের দক্ষতা বৃদ্ধি পেলে আমাদের শ্রমিক দেশ বিদেশে মূল্যায়িত হবে এবং আমাদের আর্থিক দিক আমরা বিবেচনায় আমাদের বেশি মূল্যায়িত হবে। বৈদেশিক বাণিজ্য, শিক্ষা সম্প্রসারণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ উন্নয়নের পূর্ব শর্ত। কারণ জাতীয় আয়ের অধিকাংশ অর্থ যদি জনগণের প্রাত্যহিক জীবনে খরচ হয় তাহলে মূলধন গঠন ব্যাহত হবে। সুতরাং জনসংখ্যার অবাঞ্ছিত বৃদ্ধি অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রতিযোগিতামূলক বাজারের অস্তিত্ব উন্নয়নের জন্য অপ্রয়োজন যে কোনো উৎপাদনমুখীর ক্ষেত্রে প্রতিযোগিতা থাকলে উৎপাদন বৃদ্ধি পায় এবং সম্পদের পূর্ণ ব্যবহারের পথ সুগম হয়, জাতীয় আয় বৃদ্ধি পায়। ধর্মীয় কুসংস্কার অন্ধ
অন্ধবিশ্বাস অর্থনৈতিক উন্নয়নের গতিকে প্রতিহত করে। দৃষ্টিভঙ্গি, উন্নত মানসিকতা, উন্নত জীবনযাপনের দৃষ্টিভঙ্গি অর্থনৈতিক উন্নয়নকে নানাভাবে প্রভাবিত করে। রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা যে দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত হিসেবে বিবেচিত হয়। কাজেই অন্তর্বর্তী সরকারকে বিবেচনা করতে হবে আমাদের দেশের মানুষের ভাতের অধিকার নিশ্চিত করা, আমাদের দেশের মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করা, আমাদের দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা। উন্নয়ন সূচক হিসেবে আমরা দেখেছি ইউএনডিপি, হিউম্যান ডেভেলপমেন্ট ইউএনডিপি কর্তৃক মানব উন্নয়ন সূচক তথা HDI ধারণাটির উদ্ভাবন হয়। মানব উন্নয়ন সূচক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের গড়পড়তা ফলাফল, মাপ ও পরিবেশ, যা হলো মানুষের আয়ুষ্কাল, বয়স্ক শিক্ষার হার, বয়স্কদের স্কুলের গমনের গড়পড়তা বছর এবং মাথাপিছু আয় বা জিডিপি ইত্যাদি। ইউএনের সদস্যভুক্ত দেশের মধ্যে 192টির মধ্যে 15টি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য না থাকায় মোট 177টি জাতিসংঘ সদস্য দেশের জন্য প্রয়োগযোগ্য এবং তুলনামূলক কার্যক্রমের উপর ভিত্তি করে মানব উন্নয়ন প্রতিবেদন, যাহা 2014 সালে প্রণয়ন করা হয়েছিল। কোনো দেশের মানব উন্নয়ন সূচক HDI টি যদি 0.5-এর নিচে হয় সে দেশটিকে অনুন্নত দেশ বলা হয়। যেমন আফ্রিকা মহাদেশে প্রায় 22টি দেশকে অনুন্নত দেশ হিসাবে গণ্য করা হয়। আবার মানব উন্নয়ন সূচক যদি 0.80 থেকে বেশি হয় সেসব দেশকে আমরা উন্নত দেশ বলি। যেমন আমেরিকা, পশ্চিম ইউরোপ, পূর্ব এশিয়া, কিছু পূর্ব ইউরোপের দেশ, মধ্য ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং তৈল সমৃদ্ধ আরব রাষ্ট্রসমূহ। কোনো দেশে HDI যদি 0.5 থেকে বেশি এবং 0.8 থেকে কম হয় সেসব দেশের উন্নয়নশীল দেশ বলা হয়। মানব সম্পদ সূচকের আরেকটি দিক হলো স্বাস্থ্য। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত ও সামগ্রিক অভ্যাস গড়ে তুলতে হবে। এক কথা বারবার মানব উন্নয়নে আরও যেসব সূচক ব্যবহার করা হয় তাহলে নারীর স্বাধীনতা, বিভিন্ন আধুনিক বৃত্তি পেশায় অংশগ্রহণের হার বৃদ্ধি করতে হবে। আমাদের দেশে সংবাদ প্রকাশের সংখ্যা, ইলেকট্রনিক গণমাধ্যম ব্যবহার ইত্যাদির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানব সম্পদ সূচকে দক্ষিণ এশিয়ার বাংলাদেশের অবস্থান। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থানের দিক থেকে আমাদের দেশের একটি অবস্থান রয়েছে। কোনো দেশের উচ্চ সাক্ষরতার হার সে দেশের মানব উন্নয়নের ইতিবাচক দিক হিসাবে চিহ্নিত হয়। মানুষের গড় আয়ু বেশি হলে অর্থ অভাব, দারিদ্র্য, হতাশা এবং অসুস্থতার হার কম। মাথাপিছু আয় যত বেশি হয় সে দেশের দারিদ্র্য তত নিম্নগামী। বয়স্ক সাক্ষরতার হার বেশি হলে নিরক্ষরতার হার দূর হয় এবং বয়স্করা পরোক্ষভাবে দেশের উন্নয়নের ভূমিকা রাখতে পারে। আমরা সর্বোপরি বলতে চাই, মানব সম্পদে বাংলাদেশের বিশ্বের দরবারে সুনাম রহিয়াছে। সত্যি আমরা প্রশংসিত একটি বিষয়ে, যেমন শান্তি মিশনে, জাতিসংঘ শান্তি মিশনে সেনাবাহিনীর যথেষ্ট সুনাম রয়েছে। সেনাবাহিনী সহ আমাদের দেশের পুলিশ বাহিনীও আমরা দেখি এই মিশনে অংশগ্রহণ করে থাকে। দেশ বিদেশে আমাদের এই সেনাবাহিনী সুনাম রয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের আমলে আমাদের যে সেনাবাহিনীর যে ভূমিকা রয়েছে, আমাদের এই সেনাবাহিনীর ভূমিকা উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে থাকবে। আমাদের এই সেনাবাহিনী ছাত্রদের উপরে নির্বিকারে গুলি না চালানোর কারণে এই জুলাই আগস্টের যে এই আমাদের যে আন্দোলন ছিল, আমাদের দেশের ছাত্র জনতা এবং শ্রমিকের এবং জনগণের যে বিপ্লব ছিল, এই বিপ্লবটি সার্থক হয়েছে। কাজেই ইন্টারিম গভর্নমেন্টের সকলের দৃষ্টি দেওয়ার জন্য আমি ইন্টারিম গভর্নমেন্টের
সকল উপদেষ্টা মণ্ডলীর এবং আমাদের দেশের সকল কর্মচারী কর্মকর্তাবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব এবং দেশবাসীর প্রতি আমি জাগ্রত হতে বলবো একটি বিষয়, সেটা হলো জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের মৌলিক যে অধিকারগুলো আছে, আমাদের খাদ্য, বাসস্থান, শিক্ষা, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং আমাদের অধিকার নিশ্চিত করার জন্য এই ইন্টারিম গভর্নমেন্টকে সমস্ত দায়িত্ব পালন করার জন্য আমাদের যে ডিসেম্বর এই 2024-এর মধ্যে আমাদের যে কমিশন রিপোর্ট দাখিল করবেন, এই বিভিন্ন যে সেক্টরে কমিশন গঠন করা হয়েছে, এই কমিশন গঠন করতে যে যাতে সুন্দরভাবে কমিশন রিপোর্টের ভিত্তিতে সকল সেক্টর, যেমন আমাদের দেশের সংবিধান সঠিকভাবে সংবিধানটি সংস্কার করা হয় এবং আমাদের নির্বাচনটাকে আমাদের সঠিকভাবে নির্বাচনের যে কমিশন আছে এর কমিশনের রিপোর্টের ভিত্তিতে আগামী দিন যেন নির্বাচন কমিশনটিও সঠিকভাবে হয় এবং নির্বাচনের পাশাপাশি অন্যান্য সেক্টরগুলো তাহলে অত্যন্ত ভালো হবে। এটার জন্য আমরা ইন্টারিম গভর্নমেন্টকে সজাগ থাকার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করব। আরও বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের দেশে বিভিন্নভাবে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে বিভেদ রয়েছে, বিভিন্ন ধরনের দেখা গেল যে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে, এই রাজনৈতিক কোনো দ্বন্দ্বেই যেন আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে না পারে। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে আমাদের দেশের যে সার্বভৌমত্বের উপরে হুমকি হয়ে দাঁড়াবে, যার জন্য আমাদের দেশের যেন মানব সম্পদটাকে কাজে লাগাই আমরা পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি উন্নততর জাতি হিসাবে বাংলাদেশের রূপকার হিসাবে মানব সম্পদের ভূমিকাটা বেশি অনস্বীকার্য হিসাবে রূপ পায়। এই জন্য আমি ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আমি বেশি অনুরোধ জ্ঞাপন করছি এবং এটা আমাদের দেশবাসীর কাঙ্ক্ষিত ফসল হবে, এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।